এনকাউন্টার জানিয়ে একটা আড়াআড়ি ভাগ হয়ে গেছে। কিছু মানুষ বলছেন যে মানবাধিকার লঙ্ঘন, কেউ বলছেন পুলিশকে লক্ষ্য করে কেউ যদি গুলি ছোড়ে তো পুলিশ করবেটা কি? পুলিশের পাল্টা গুলি করা ছাড়া তো উপায় নেই। এনকাউন্টার ঠিক না ভুল তা নিয়ে সমাজ মাধ্যমেও প্রচুর কথা। এনকাউন্টার স্পেশালিস্ট বলা হতো একসময় মুম্বাই পুলিশের এসিপি দয়া নায়ককে। রিটায়ার করেছেন সেই দয়া নায়ক বারুইপুরের এনকাউন্টার প্রসঙ্গে যখন তার কাছে জানতে চাওয়া হলো, মহারাষ্ট্র পুলিশের অবসরপ্রাপ্ত একজন অফিসার এখন দয়া নায়ক নিউজ 18 বাংলাকে কি বলছেন এনকাউন্টার সম্পর্কে, তার কি মত। নিউজ রুম থেকে সরাসরি আমার সঙ্গে কমলিকা আছেন। কমলিকা, দয়া নায়ক সবাই জানে যে দয়া নায়ক তিনি কে। তিনি যাকে নিয়ে আব তক ছাপ্পন যে ফিল্ম তৈরি করা হয়েছিল সেই যথেষ্ট নাম তার ছিল। তিনি মহারাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে তিনি রিটায়ার্ড করেন। সেই দয়া নায়কের সঙ্গে আমাদের কথা হয় এবং তিনি যেটা সরাসরি বলেন যে আত্মরক্ষা করার জন্য পুলিশ যা পদক্ষেপ নেওয়ার তা পদক্ষেপ নিতে পারে, সেটা তার মত। শুধু তাই নয়, তিনি এটাও বলেন যে পুলিশের দিকে কেউ যদি গান তোলে, অর্থাৎ কেউ যদি বন্দুক তোলে, তাহলে পুলিশ দাঁড়িয়ে সেই বন্দুক থেকে গুলি বেরোবে এবং সেই গুলি খাবে, সেটা তো সম্ভব নয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্টই আমাদের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে এই ঘটনাটা তিনি শুনেছেন, কালকে এই ঘটনাটা তিনি শুনেছেন। এই ঘটনা সম্পর্কে খুব বেশি তিনি জানেন না, কিন্তু তিনি বলছেন যে পুলিশকে সব জায়গায় জবাবদিহি করতে হয় এবং সেখান থেকে দাঁড়িয়েই পুলিশ যে পদক্ষেপ নেয় বা নিয়েছে এই ক্ষেত্রে আত্মরক্ষার্থে, সেই জায়গায় সেই বিষয়টা নিজে তো মরে যেতে পারে না, বা নিজের পুলিশের দিকে, প্রথমত পুলিশের দিকে যদি কেউ বন্দুক তোলে তাহলে সেটাই অনেক বড় অপরাধ। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে তিনি যা আমাকে বলেছেন আমি বলতে চাই, পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। আমি তাই একদম প্রিন্ট আউট নিয়ে বলছি যে কোট আনকোট যে কথা উনি বলেছেন, পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। পুলিশ তো আর দাঁড়িয়ে থেকে গুলি খাবে না, এই কথাটা তিনি বলেছেন আমায়। প্রাণহানির আশঙ্কা তৈরি হলে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপের অধিকার পুলিশের আছে। পুলিশ যা পদক্ষেপ করে সবই আইনি দাঁড়িপাল্লায় মেপে দেখা হয়, অর্থাৎ পুলিশ যা যা পদক্ষেপ নেয় সেটা আইনি দাঁড়িপাল্লায় মেপেই নেয়। আইন মেনে কাজ করতে বাধ্য পুলিশ। সশস্ত্র হামলাকারীর হাত থেকে বাঁচতে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ যদি কেউ করে, আমার মতে সেটা ঠিক কাজ, এটা উনি বলেন। পুলিশ অফিসারদের দিকে গুলি চালানো গুরুতর অপরাধ, আত্মরক্ষার অধিকার আছে পুলিশ। এবং বলেনি এই দয়া নায়কই একসময় ছোটা রাজনের, এই মুম্বাই তো গ্যাংস্টারদের জায়গা ছিল, সেখানে গ্যাংস্টারদের মারপিট এটা একদম প্রতিদিনের বিষয় ছিল। সেখান থেকে দাঁড়িয়ে ছোটা রাজনের সেই গ্যাংয়ের যারা ছিলেন তাদেরকে গুলি চালান এই দয়া নায়ক, এবং সেটাও আত্মরক্ষার্থে। আর তাই তিনি আমাদেরকে স্পষ্টই এটা বললেন যে কারুর পুলিশ যেহেতু আইন, অবশ্যই আইনের সুরক্ষা পুলিশ দেয় এবং আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেটা পুলিশের দায়িত্ব, কিন্তু সেখানে যদি কেউ পুলিশের উপর বল প্রয়োগ করে বা পুলিশের দিকে বন্দুক তাক করে বা সেখান থেকে গুলি বেরোনোর জন্য তার পুলিশ অপেক্ষা করবে না। দয়া নায়কের নাম সবাই জানে এবং আব তক ছাপ্পন যে ফিল্ম তৈরি হয়েছে সেই ফিল্ম তার সেই জীবনী নিয়েই হয়েছে। যদিও তিনি একেবারেই পছন্দ করেন না তাকে কেউ এনকাউন্টার স্পেশালিস্ট বলুক, কিন্তু সেই সময় মহারাষ্ট্রে যে তাণ্ডব চালাতো গ্যাংস্টাররা, দয়া নায়কের যে ভূমিকা সেখানে ছিল সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু সেটা, তাই সেই যে দাপট সেটার কন্ট্রোলে এসেছিল। কিন্তু কমলিকা, এই যে দয়া নায়ক বলছেন, এবং আমরাও বিভিন্ন সময় এটা দেখেছি যে একটা বুলেট খরচ করলেও অতনু প্রশ্নটা যদি আরেকবার করো। আচ্ছা, এই দয়া নায়কের সঙ্গে যে কথা হয়েছে কমলিকা, ঠিক কি কথা হয়েছে? দেখো, প্রথমে উনি এই বিষয়টা খুব ভালো করে জানতেন না। উনি জানতেন যে এরকম একটা এনকাউন্টার হয়েছে। তারপরে আমি যখন তাকে পুরো ঘটনাটা বলি এবং যা পুলিশের তরফ থেকে যে দাবি করা হয়েছে সেই মেসেজটা ওনাকে পাঠাই, তখন উনি পুরো বিষয়টা পড়েন এবং উনি এই কথাটাই বলেন যে আত্মরক্ষার্থে পুলিশের উপর বল প্রয়োগ করলে পুলিশ আত্মরক্ষায় যে সিদ্ধান্ত নেয় সেই সময় সেই সিদ্ধান্তকে তিনি সঠিক মনে করেন
এই বিষয়ে অবশ্যই আমরা জানি, যেরকম এক্ষেত্রেও আমরা দেখেছি যে সিআইডি তদন্ত ভার দেওয়া হচ্ছে সিআইডিকে, এবং সিআইডি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। সিআইডি দক্ষিণ 24 পরগনায় এই বারুইপুরে তারা অলরেডি পৌঁছে গেছে। কারণ একটাই, যে এটা তো একটা আনন্যাচারাল ডেথ। সেই বিষয়ে সেই জেলার পুলিশ রিকনস্ট্রাকশন করতে গিয়ে এই ঘটনাটা ঘটে। সেখান থেকে দাঁড়িয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি এই বিষয়টাকে ইনভেস্টিগেট করবেন, আর সেখানেই সিআইডির ভূমিকা। সিআইডি ইনভেস্টিগেট করবেন এই গোটা বিষয়টাকে। আর সেখান থেকে দাঁড়িয়ে দয়া নায়কের মত একটাই, আবারও বলছি, আমি লিখে নিয়ে মানে একেবারে প্রিন্ট আউট নিয়েই এসছি, কারণ তার যে কোর্ট, সেটা তিনি যে কথা বলেছেন, যেটা কোর্ট আনকাট, পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। পুলিশ দাঁড়িয়ে থেকে গুলি খাবে না। প্রাণহানির আশঙ্কা তৈরি হলে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপের অধিকার আছে পুলিশের, এবং পুলিশ যাই করুক সেটা আইনের দাঁড়িপাল্লা মেপেই করে। আইন মেনে কাজ করতে বাধ্য পুলিশ। সশস্ত্র হামলাকারীদের হাত থেকে বাঁচতে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করলে সেই জায়গায় তিনি মনে করছেন যে সেটা পুলিশ ঠিক কাজ করেছে। পুলিশ অফিসারদের দিকে গুলি চালানোর গুরুতর অপরাধ। আত্মরক্ষার অধিকার পুলিশের কাছে আছে। এবং আমরা যদি দেখি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, যেটা নিয়ে আমরা গতকাল আমাদের ম্যানেজিং এডিটর ধ্রুবজ্যোতি পামনিক তিনি সেটার ব্যাখ্যা করেছেন, সেখানেও কিন্তু সেই যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেখানেও কিন্তু এটা স্পষ্ট করে লেখা আছে যে পুলিশের উপর যদি কেউ বল প্রয়োগ করে, তাহলে পুলিশ আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়, এবং সেখানে কার্যত মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। কমলিকা, বারবার বলা হয় যে পুলিশের সব রকম জবাবদিহি করতে হয় প্রত্যেকটা পদক্ষেপে, স্টেপ বাই স্টেপ। একটা বুলেট খরচ করলেও সেই বুলেট কেন খরচ করা হয়েছে সেই জবাবদিহিও দিতে হয়। তো এক্ষেত্রেও পুলিশকে প্রমাণ করতে হবে যে পুলিশ আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিল, নিজেকে বাঁচাতে, প্রাণ বাঁচাতে গুলি চালিয়েছিল। তো এই প্রক্রিয়াটা কি হবে? অর্থাৎ এরপরে তদন্ত হবে, কারা তদন্ত করবে, কিভাবে তদন্ত করবে? দেখো, আমরা জানি ইতিমধ্যেই সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সিআইডি এখন বারুইপুরের এই স্পটে তারা পৌঁছে গেছেন, এবং তারা পুরো বিষয়টা খতিয়ে দেখবেন। আবার আমরা সুপ্রিম কোর্টের সেই ভার্ডিক্টটাকে যদি রেফার করি, তাহলে সেইখানে এসওপি দেওয়া আছে কি কি করতে হয় এরকম একটা ঘটনা ঘটলে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে এখানের পুলিশও সেটা একেবারে অক্ষরে অক্ষরে পালন করবেন। পোস্টমর্টেম কিভাবে করতে হয়, আমরা যেরকম দেখেছি গতকালই, যে আগে এক্সরে করতে হবে, বুলেট কিভাবে ঢুকেছে, কখন ঢুকেছে, এই গোটা বিষয়টা যে 16 দফা যে এসওপি রয়েছে, সেই এসওপিগুলো ফলো করেই এই ক্ষেত্রে সমস্ত বিষয়টা করা হবে। এবং ইতিমধ্যেই আবারও বলি, সিআইডি এই স্পটে তারা পৌঁছে গেছে, গোটা বিষয়টা তারা তদন্ত করবে। সুতরাং যা প্রক্রিয়া ফলো করার, সেই প্রক্রিয়া ফলো করা হবে, এমনটাই জানতে পারছি। নিউজরুম থেকে কমলিকা আমার সঙ্গে ছিলেন এবং বলছিলেন যে দয়ানায়কের সঙ্গে কথা হয়েছে তার। দয়ানায়ক এই বারুইপুরের এনকাউন্টারের ঘটনা শুনেছেন এবং এনকাউন্টারের কথা শোনার পর দয়ানায়ক কি বলেছেন কমলিকা আমাদের জানাচ্ছিল। কমলিকার সঙ্গে যখন কথা হয়েছে দয়ানায়ক, যাকে একসময় এনকাউন্টার স্পেশালিস্ট বলা হতো, যে সময় বলা, এবং তিনি পছন্দ করতেন না, তিনি কখনোই পছন্দ করেন না যে তাকে এনকাউন্টার স্পেশালিস্ট বলা হোক। বারুইপুরের ঘটনা শোনার পর তিনি বলছেন যে আত্মরক্ষার অধিকার পুলিশের আছে, পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশেরও আত্মরক্ষার অধিকার আছে। পুলিশ তো আর দাঁড়িয়ে থেকে গুলি খাবে না। প্রাণহানির আশঙ্কা তৈরি হলে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপের অধিকার পুলিশের আছে, এবং পুলিশ যা পদক্ষেপ করে সবই আইনি দাঁড়িপাল্লায় মেপে দেখা হয়। কমলিকা বলছিল কথা হয়েছে দয়ানায়কের সঙ্গে, এবং এদিকে আমরা দেখছি সিআইডি ঘটনাস্থলে পৌঁছে গেছে। সিআইডি তদন্ত করছে কি ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ। তারা অন স্পটে গিয়ে তারা দেখছেন, সিআইডি তদন্তকারীরা তারা তদন্ত করছেন। সুপ্রিম কোর্টের কি অবজারভেশন ছিল, কি পর্যবেক্ষণ ছিল, কি রায় ছিল এই এনকাউন্টার নিয়ে, একবার দেখুন। খুব সঙ্গত কারণেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমাজ মাধ্যম কার্যত আড়াআড়ি বিভক্ত। একদল তারা বলছেন যে যেমন কর্ম তেমন ফল, কিন্তু অন্য এক দল তারা বলছেন যে না, এটা ঠিক কাজ হয়নি, এভাবে
কাউকে মেরে ফেলা যায় না, এটা অসাংবিধানিক, এটা বেআইনি। যারা এটা বলছেন তারা মূলত যে যুক্তিটা সামনে আনছেন যে রাষ্ট্র কি কখনো তার নাগরিককে খুন করতে পারে এভাবে, এবং তারা যেটা বলছেন যে আমাদের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে ধারা 21 নম্বর ধারাতে তাই তো বলা আছে যে সংবিধান আমাদের প্রত্যেককে যে মৌলিক অধিকারটা দিয়েছে সেই অধিকারটা হচ্ছে যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ বাঁচার অধিকার আমার সংবিধান সিদ্ধ অধিকার। তাহলে পরে পুলিশ কি করে এনকাউন্টার করলো? দেখো, এই বিতর্ক আজকের নয়, বহু দিনের পুরনো, বহু যুগের পুরনো বিতর্ক। বহু এনকাউন্টার হয়েছে আমাদের দেশে, বহু ক্ষেত্রে মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে, কিন্তু সুপ্রিম কোর্টের একটি বিশেষ রায় 2014 সালের 23শে সেপ্টেম্বর সেইটাকেই আপাতত এনকাউন্টারের ক্ষেত্রে একদম শিরোধার্য বলে আমাদের দেশে মনে করা হয়। কি সেটা এবং কেন? এটা 2014 সালের 23শে সেপ্টেম্বর রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি RM লোধা, এবং তার সঙ্গে সেই বেঞ্চে ছিলেন বিচারপতি রোহিন্টন ফ্যালি নারিমান। তাদের কাছে কি মামলা গেছিল? তাদের কাছে যে মামলাটা গেছিল যে একটা মানবাধিকার সংগঠন তারা অভিযোগ করেছিল গিয়ে সুপ্রিম কোর্টে, সেই সংগঠনের নাম হচ্ছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। তারা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিল, গিয়ে অভিযোগ করেছিল যে হুজুর, মহারাষ্ট্রে 1995 থেকে 1997 সালের মধ্যে 99টা এনকাউন্টার করেছে মুম্বাই পুলিশ। 135 জন দুষ্কৃতী, অপরাধী, অভিযুক্ত যাই হোক না কেন তাদেরকে এনকাউন্টারে মারা হয়েছে। এর বিচার চাই। কোন 135 জনকে মারা হলো তাদের বিস্তারিত বিবরণ জানতে হবে, প্রকাশ্যে আনতে হবে, এবং যে পুলিশ কর্মীরা ওই 99টি এনকাউন্টারে যুক্ত বলে জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে ভারতীয় আইন মেনে। তখন মামলার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি নিজে মামলা শুনতে শুরু করলেন। জাতীয় মানবাধিকার কমিশনের বক্তব্য জানতে চাওয়া হলো, মহারাষ্ট্র সরকারের বক্তব্য জানতে চাওয়া হলো, কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাওয়া হলো। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে আদালত 16 দফা নির্দেশিকা জারি করলেন। কিন্তু সেই যে নির্দেশিকা তারা জারি করলেন, সেই নির্দেশিকা জারি করতে গিয়ে তারা ঠিক 2 বছর আগে অন্য একটি মামলার একটি রায়ের একটি অনুচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করলেন। সেটাই কিন্তু আজকে রেলেভেন্ট, প্রাসঙ্গিক। এই যে ঘটনাটা ঘটেছে, কি বললেন? One cannot be oblivious of the fact that there are cases where the police who are performing their duty are attacked and killed. There is a rise in such incidents and judicial notice must be taken of this fact. In such circumstances, while the police have to do their legal duty of arresting the criminals, they have also to protect themselves. আদালত পরিষ্কার বলে দিল যে বহু ক্ষেত্রেই আমাদের নজরে আসছে যে পুলিশ তাদের কাজ করতে গেছে, পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশকে খুন করে দেওয়া হয়েছে, পুলিশকে মেরে ফেলা হয়েছে। তাহলে এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, পুলিশকে তো নিজেকে পুলিশের আত্মরক্ষা করার অধিকার আছে, এটাও তো আইনসম্মত অধিকার। তাহলে সেই রকম পরিস্থিতিতে পুলিশ আত্মরক্ষা করতে পারবে। যেমন এরকম একটা ঘটনা আমরা জানতে পারছি। অভিযোগ কি? পুলিশ দাবি করছে যে প্রভাস মণ্ডল তাকে গতকাল মধ্যরাতে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে যে পুকুর থেকে এই যে নাবালিকা গণধর্ষিতা হয়েছে, যে নাবালিকা যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেই নাবালিকার দেহ যেখান থেকে উদ্ধার হলো সেইখানে নিয়ে যাওয়া হয়েছিল, মধ্যরাতে নিয়ে যাওয়া হয়েছিল। তার কারণ ঘটনাটা মধ্যরাতে ঘটেছিল। সেই কারণে পুনর্নির্মাণ যখন কোনো একটা অপরাধের করতে হয়, তাহলে পরে যখন ঘটনা ঘটেছিল, যে পরিস্থিতিতে ঘটেছিল, যে সময়ে ঘটেছিল, পুরোটাকে নির্মাণ করতে হয় আরো একবার, তাই পুনর্নির্মাণ। তাকে নিয়ে যাওয়া হয়েছিল অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে, এবং পুলিশের দাবি যে প্রভাস মণ্ডল ওখানে পৌঁছানোর পরই এক পুলিশ কর্মীর রিভলভার ছিনিয়ে নেয়, এক রাউন্ড গুলি চালিয়ে দেয় পুলিশকে লক্ষ্য করে। পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে তখন পাল্টা গুলি চালাতে বাধ্য হয়, এবং 2টি গুলি প্রভাস মণ্ডলের গায়ে লাগে এবং তাতে তার মৃত্যু হয়। তাহলে পরে এই যে বলছিলাম সমাজ মাধ্যমে এই দল যারা বলছেন যে অন্যায় কাজ হয়েছে, অসাংবিধানিক কাজ হয়েছে, বেআইনি কাজ হয়েছে, তাদের জন্য এবার সুপ্রিম কোর্টের রায়ের কি অংশটুকু আমি বলতে চাই, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে আইন মেনে যদি সবকিছু হয় তাহলে পুলিশকে আদালতই রক্ষা কবচ দিচ্ছে। কি বলছে সেখানটাতে? বলছে আনলেস unimpeachable evidence is on record to establish that their action is indefensible, malafide and vindictive, they cannot be subjected to prosecution. মানে আদালত বলছে যে পুলিশের যদি কুমতলব না থেকে থাকে, পুলিশের যদি কোনো খারাপ উদ্দেশ্য না থেকে থাকে, এবং পুলিশ যে এনকাউন্টারটা করলো সেই এনকাউন্টারটাকে পুলিশ যদি জাস্টিফাই করতে না পারে, তাহলে আলাদা ব্যাপার, তাহলে আইন মেনে বিচার হবে, সেই পুলিশেরও বিচার হবে। কিন্তু
এনকাউন্টার যদি অবশ্যম্ভাবী হয়, পুলিশকে যদি আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়, তাহলে এনকাউন্টার হওয়ার পরে পুলিশ কতকগুলো নিয়ম মানবে, সেটাই সেই 16 দফা নির্দেশ। ফলে আরো একবার স্পষ্ট করে দিতে চাই যে আমাদের দেশের শীর্ষ আদালতই কিন্তু স্পষ্ট করে রায়ে বলেছে 2014 সালে 23শে সেপ্টেম্বর দেশের প্রধান বিচারপতি তৎকালীন R.M. লোধার বেঞ্চ বলেছে যে আত্মরক্ষার্থে যদি পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, সেই পুলিশকে রক্ষা কবচ আদালতই দিচ্ছে। বারুইপুরের এনকাউন্টার জানি এখন চর্চা চলছে, এর আগে এরকম বেশ কয়েকটা হাই প্রোফাইল এনকাউন্টারের কেস নিয়েও চর্চা হয়েছে দেশে। মুম্বাইয়ের ওয়াডলা 1982, আন্ডারওয়ার্ল্ড ডন মান্নিয়া সুরভে ভারতের প্রথম এনকাউন্টার বলে দাবি। বীরাপ্পন 2004, তামিলনাড়ু স্পেশাল টাস্ক ফোর্স। লাখান ভাইয়া 2006, গ্যাংস্টার ছোটা রাজনের ছায়াসঙ্গী। বাটলা হাউস 2008, দিল্লির বাটলা হাউসে 2 ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি। ভোপাল 2016, স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত 8 জন ভোপাল জেল থেকে পালায়। হায়দ্রাবাদ 2019, চিকিৎসককে গণধর্ষণ এবং পুড়িয়ে খুনে 4 অভিযুক্ত। এবং এই বারুইপুরে সেদিনের সেই ঘটনা, যখন সেই নাবালিকার দেহ পাওয়া গেল, তারপর অশান্তি গণপিটুনি, সেই ঘটনায় এখনো পর্যন্ত 32 জন গ্রেপ্তার। আমার সঙ্গে কল্যাণ রয়েছে, সরাসরি একবার কথা বলবো। কল্যাণ, আর নতুন করে কজনকে গ্রেপ্তার করা হলো এবং কিভাবে বা তাদের গ্রেপ্তার করা হয়েছে? অশান্তি, গণপিটুনি, অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল। এরপর সিআরপিএফ এর উপর হামলা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, রেল লাইন তছনছ করা হয়। সেই ঘটনায় এখনো পর্যন্ত 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে যাদের গ্রেপ্তার করা হয়েছে, কোথা থেকে কিভাবে তাদের পাওয়া গেল জানবো। আমার সঙ্গে কল্যাণ রয়েছেন সরাসরি। কল্যাণ, একেবারেই দাদা যে কথা বলছিলে, যে মোট যে ঘটনা ঘটেছে, নাবালিকার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে মূল যে অভিযুক্ত 4 জন, সেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কবির মোল্লা যাকে লাস্ট গ্রেপ্তার করা হয়েছে, তাকে কিন্তু আজকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে আর কিছুক্ষণের মধ্যে। কিন্তু অন্যদিকে যে এলাকায় যে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ থেকে মব লিঞ্চিং, একজনের মৃত্যু এবং ট্রেন লাইন অবরোধ সহ একাধিক যে ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনায় এর আগে কিন্তু পুলিশ প্রায় 20 জন মতন সূর্যপুর সহ আশেপাশের গ্রাম থেকে গ্রেপ্তার করে তাদেরকে, এবং তারই পাশাপাশি নতুন করে মোট 12 জনকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। 12 জনের মধ্যে 10 জনকে আজকে বারুইপুর মহকুমা আদালতে তুলবে বারুইপুর থানার পুলিশ। অন্যদিকে আরও 2 জনকে কিন্তু ইতিমধ্যেই বারুইপুর থানার পক্ষ থেকে বারুইপুর জিআরপির হাতে হ্যান্ড ওভার করা হচ্ছে, কারণ তাদের যে কেস একটু শুরু হচ্ছে, সেই কেসের কিন্তু এই 2 জনকে তারা নিয়ে গেছে। ফলে এই নিয়ে প্রায় 30 জন সংখ্যা দাঁড়িয়েছে। 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধুমাত্র বারুইপুর থানার পুলিশ নয়, বারুইপুর থানার পুলিশ এবং এসটিএফ যৌথভাবেই কিন্তু এই গ্রেপ্তার করছে। তবে তাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই থানা থেকে বার করা হবে এবং সেখান থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তবে এই গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে বলেই পুলিশ সূত্রে খবর। অতনুদা। এবং এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যে গুন্ডাদের ভুগতে হবে। আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে। গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএনটে করে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম, পুরো ডিপার্টমেন্ট সাথে আছে।
সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। সূর্যপুর, সূর্য ডুবলেই সেখানে শুরু হয়ে যেত নেশা, সেখানে অসামাজিক কাজের আখড়া ছিল। মানুষ চেয়েছিলেন যে সূর্যপুরে আউটপোস্ট হোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন দ্রুত আউটপোস্ট করতে হবে, ওখানে পুলিশ আউটপোস্ট করতে হবে 48 ঘন্টার মধ্যে। মুখ্যমন্ত্রীর ঘোষণার 48 ঘন্টার মধ্যেই দেখা গেল বারুইপুরে, সূর্যপুরে পুলিশ আউটপোস্টের জন্য জায়গা ঘুরে দেখলো। বারুইপুরের পুলিশ সুপার তিনি জায়গা ঘুরে দেখলেন। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি ছিল। 72 ঘন্টার মধ্যে ডিজিপির কাছ থেকে একদিকে যেমন রিপোর্ট তলব করেছিলেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে বলা হয়েছিল যে নাবালিকার পরিবারের তরফ থেকে একটি আউটপোস্টের জন্য আবেদন করা হয়েছিল এবং সেই বিষয়ে এবারে তৎপর বারুইপুর পুলিশ। বারুইপুর পুলিশের যিনি সুপার রয়েছেন তিনি ঠিক সূর্যপুর ঘাটের কাছে যে বাড়ি, সেই বাড়িতে এসেছেন এবং বাড়ির মালিকের সঙ্গে বৈঠক করছেন এবং বেশ কয়েকটি জায়গা পুলিশের তরফ থেকে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ এই যে আউটপোস্ট, এই এলাকাগুলোতে যেখানে অপরাধমূলক কার্যকলাপ ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের আউটপোস্ট অত্যন্ত জরুরি, এমনটাই কিন্তু স্থানীয়দের একটা দাবি ছিল এবং সেই বিষয়কে সামনে রেখেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব এই পুলিশের আউটপোস্ট তৈরি করা হবে এবং এসপি নিজে রয়েছেন, বেশ কয়েকটি জায়গা তিনি ঘুরে দেখছেন। এরকমই সূর্যপুর ঘাটের কাছে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেও যারা মালিক তাদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ যাতে পরবর্তীতে এরকম ধরনের কোনো রকম ঘটনা না ঘটে আর অপরাধমূলক ঘটনা কমানোর জন্যই এখানে যে আউটপোস্টের দাবি ছিল সেই আউটপোস্ট কোথায় হবে এবং কোন জায়গায় সে আউটপোস্ট হিসেবে নির্বাচিত করা হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তৎপর ভূমিকা পালন করা হচ্ছে। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। সূর্যপুর, বারুইপুরের সূর্যপুরের মানুষ চেয়েছিলেন এখানে একটা আউটপোস্ট হোক, তাহলে এই দুষ্কৃতীরা তারা ভয় পাবে, তাহলে এখানে এই নেশার আখড়া বন্ধ হয়ে যাবে। সূর্য ডুবলেই সূর্যপুর বৈধ অসামাজিক কাজের আখড়া, আতুরঘর, সেই সূর্যপুরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আউটপোস্ট হবে। গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে আউটপোস্ট তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন যত দ্রুত সম্ভব এখানে আউটপোস্ট করতে হবে। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি।